এই সময়ে ওখানকার কিছু পুরনো ছায়ারা ছটফট করে, যারা জীবদ্দশায় শুধু পুতুলের মধ্যে অত্যাচার সহ্য করেছে। মৃত্যুর পর তারা আজ ছোঁয়া খোঁজে, জীবিত মানুষের শরীরের উত্তাপ খোঁজে। খোকি, খোকি, তোমার ভাগ্য ভালো যে তুমি হনুমান মন্দিরের এত কাছাকাছি চলে এসেছিলে। অনুভবে অলৌকিক, অনুভব বলে দেয় অলৌকিক রয়ে যায়। নমস্কার, আমি তনু দে। আজ আপনাদের নিয়ে যাব আজ থেকে কয়েক বছর আগে 2019 সালের 20শে মার্চ। দিনটি ছিল দোল বা হোলি উৎসবের ঠিক আগের দিন। কিভাবে দুই বোন আমরা উত্তর কলকাতার রাস্তায় মেতে উঠেছিলাম আনন্দে। বিদ্যাসাগর কলেজের বসন্ত উৎসবে সেই রঙিন সকাল। উফ তনু, কলেজে এবার বসন্ত উৎসবটা কিন্তু সত্যি মনে রাখার মতো হলো। কি বলিস? তুই শেষ মুহূর্তে কলকাতা আসিসনি বলে আমি কত বকাবকি করছিলাম। ভালোই হলো তুই চলে এলি। দেখলি তো, উত্তর কলকাতার কলেজের কালচারটাই আলাদা। তোদের ওখানের চেয়ে কত আলাদা বল। প্রতিটা মোড়ে মোড়ে যেন রবীন্দ্রনাথের গান ভাসছে। এই, তোকে যে জোর করে লাল পেরে শাড়িটা পরালাম, এখন কেমন লাগছে বল? একদম দিদি, আমি তো ভাবতেই পারিনি তোদের ফার্স্ট ইয়ারের ফাংশনটা এতটা জমজমাট হবে। ওই রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ, লাল পেরে শাড়ি, আর তারপর সবার মুখে ওই আবির মাখানো। সত্যি শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ছোঁয়া যেন কলকাতার বুকেই পেয়ে গেলাম। এত মানুষ, এত আনন্দ, ভাবাই যায় না। আমার তো মনে হচ্ছে সারা জীবনের একটা দারুণ স্মৃতি তৈরি হয়ে গেল। তবে দিদি, তোর ওই বান্ধবীরা যেভাবে আমার দুগালে জোর করে পার্মানেন্ট কালারের আবির মাখিয়ে দিল, এটা কিন্তু একদম ঠিক হয়নি। কলেজ থেকে বেরোনোর সময় রাস্তার লোকে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো ভিন গ্রহের প্রাণী। আরে চল চল, ওটুকু তো উৎসবের আনন্দ। একটু রং না মাখলে কি আর দোল পূর্ণ হয়? তাছাড়া তোকে তো বেশ সুন্দরই লাগছিল। তবে এবার চল, পেটটা কিন্তু চুঁই চুঁই করছে। সকাল থেকে শুধু এই কলেজের মিষ্টি আর ঠান্ডা শরবত খেয়েই কাটিয়ে দিলাম। রোদের যা তেজ আজ, একটু ভালো করে না লাঞ্চ করলে ডিহাইড্রেশন হয়ে যাবে। আমার তো এখনই গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। তুই তো এবার রোদে বেশিক্ষণ থাকতে পারিস না। মনে আছে ছোটবেলায় রোদে ঘুরে তোর কেমন মাথা ঘুরে গিয়েছিল? হ্যাঁ রে দিদি, সেবার তো তুই আমাকে বাঁচিয়েছিলি মায়ের মারের হাত থেকে। আচ্ছা দিদি, তুই বলছিলি অর্কদা নাকি আমাদের সাথে লাঞ্চ করবে। ও তো কলেজ থেকে আমাদের সাথেই বেরোলো, তাহলে মাঝ রাস্তায় আবার কোথায় গায়েব হয়ে গেল? ও তো বললো হাতিবাগানের মোড়ে একটা ভালো রেস্তোরাঁ আছে, সেখানে আমাদের নিয়ে যাবে। ও তো আমাদের সাথে সাথেই আসছিল, হঠাৎ করে পেছনের দিকে কোথায় যে রয়ে গেল। ওর সাইকেলের চেনটা আবার কেটে যায়নি তো? আরে অর্কর তো জানিস ওই এক রোগ। কলেজের গেটে কার সাথে যেন দেখা হয়ে গেল, বলল তোদের ওই ভেতরের শর্টকাট গলিটা দিয়ে এগো। ও নাকি সাইকেল নিয়ে মেন রোড ঘুরে আমাদের ঠিক ধরে ফেলবে। হাতিবাগানের এই ভেতরের রাস্তাগুলো দিয়ে হাঁটলে 15-20 মিনিট লাগবে আমাদের চেনা রেস্তোরাঁটায় পৌঁছাতে। চল একটু পা চালা, রোদটা কমেই চড়ছে। বেশি দেরি হলে আবার ভালো টেবিল পাবো না। এই গলির ভেতরটা অন্তত রোদ থেকে একটু আরাম দেবে। দুপাশে বড় বড় বাড়ি থাকার কারণে বেশ ছায়া আছে। দেখ দিদি, এই গলিটা কেমন একটা যেন। ওই বড় রাস্তায় পার হওয়ার পর থেকেই চারপাশটা হুট করে কেমন একটা ঠান্ডা আর নিঝুম হয়ে গেল না? এত বড় বড় বাড়ি দুপাশে, অথচ একটা জানলাও খোলা নেই, কোনো মানুষজনের আওয়াজ অবধি নেই। কেন বলতো? কলকাতার বুকে দুপুরবেলা এত নিস্তব্ধতা আমি কখনো দেখিনি। কেমন যেন একটা অদ্ভুত লাগছে। আরে বুদ্ধু, আজ তো দোলের আগের দিন। উত্তর কলকাতায় এই পুরনো পাড়ার অর্ধেক মানুষ
সকালে ওই কলেজের উৎসব দেখে এখন ঘরের ভেতর এসি বা পাখা চালিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আর দুপুর 1:30-2 মানেই তো কলকাতার অলস সময়। তুই বড্ড বেশি ভাবিস তনু, তাড়াতাড়ি আয়। তুই তো কলকাতার দুপুরগুলোকে চিনিস না, তাই তোর এরকম মনে হচ্ছে। এখানে দুপুরবেলার লোকে একটু বিশ্রাম নিতে ভালোবাসে, বুঝলি? তনুশ্রী আপন মনে হেসে খেলে হেঁটে চলেছে সামনে, আর তনু তার থেকে ঠিক 2 পা পেছনে। তারা তখনও জানে না তাদের ঠিক বাঁদিকের ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে থাকা ওই প্রকাণ্ড অন্ধকার শ্যাওলা দেওয়ালের বাড়িটার ইতিহাস কি। তনু জানতো না ওই ইটের খাঁজে খাঁজে, ওই ভাঙা কার্নিশের আড়ালে জমে আছে 100 বছরের পুরনো কোনো অভিশপ্ত ইতিহাস বা অন্ধকার অতীত। কলকাতার মানুষ তাকে এক ডাকে চেনে, পুতুল বাড়ি। জীর্ণ সেই ইমারত থেকেই যেন এক আদিম পিশাচ সুলভ চোখ তাদের প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে। বাতাস সেখানে ভারী, সেখানে সূর্যের আলো এসেও যেন ভয় ফ্যাকাশে হয়ে যায়। দিদি, একটু আস্তে হাঁট না, আমার কেমন যেন লাগছে। শরীরটা কেমন ভারী ভারী মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো একটা ইনভিজিবল দেওয়ালে ধাক্কা খাচ্ছি বারবার। এতক্ষণ যে হাসি খুশি লাগছিল, হঠাৎ বুকটা কেমন যেন করছে। কি হলো আবার? এই রোদের মধ্যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়িস না দয়া করে। আমার পেটের ভেতর অলরেডি ইঁদুর দৌড়াচ্ছে, আর মাত্র কয়েকটা বাড়ি পার হলেই বড় রাস্তা। তুই একটু পা চালালে কি হয়? এত অলস কেন তুই? কলেজের ফাংশনে তো দারুণ লাফালাফি করছিলি, এখন এত ক্লান্তি করতে এলো? এ কি, আমার হাত পাগুলো এরকম অবশ লাগছে কেন? মনে হচ্ছে পিঠের দিক পেছনটায় কেউ এসে দাঁড়িয়েছে। বাতাসে কিসের যেন একটা গন্ধ, পুরনো পচা কাঠ আর ভেজা মাটির মতো একটা চটচটে গন্ধ। এই গন্ধটা কোত্থেকে আসছে? এই বাড়িটা থেকেই কি? বাড়িটার বড় বড় জানলাগুলো যেন প্রাচীন কোনো রাক্ষসের মুখের মতো হাঁ করে আছে। কার্নিশের উপরে ওর ভাঙা পুতুলের মূর্তিগুলো কেমন যেন অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। ধুর, আমি বোধহয় একটু বেশি ভূতের গল্প পড়ি, তাই এরকমটা মনে হচ্ছে। আচ্ছা, অর্কদা নয় তো? অর্কদা বোধহয় সাইকেলটা কোথাও রেখে পেছনে কোলে দিয়ে চোরের মতো এসে আমাদের চমকে দিতে চাইছে। হ্যাঁ, অর্কদা ছাড়া আর কে হবে? ও তো বরাবরই এরকম কাজ করে। ও ভাবছে পেছন থেকে এসে চেঁচাবে আর আমরা ভয় পেয়ে যাব। না, আমি একদম পেছনে ঘুরবো না। ও যা করার করুক, আমি সোজা হেঁটে যাব। আমি যদি এখন ঘুরি, ও ভাববে ও জিতে গেছে। আমি ওকে সেই সুযোগটা একেবারেই দেব না। কিন্তু স্পর্শের অনুভূতিটা এত তীব্র হচ্ছে কেন? মানুষ যখন কোনো অলৌকিক বিপদের সম্মুখীন হয়, তার শরীরের প্রতিটি লোমকূপ তাকে সতর্ক করতে শুরু করে। তনুর বুদ্ধি বলছিল ওটা অর্ক, কিন্তু তার অবচেতন মন তাকে চিৎকার করে বলছিল ভুল, চরম ভুল করছে তনু। পেছনে কোনো চেনা মানুষ নেই, কোনো চেনা শরীর নেই। ওখানে যা আছে তা এক আদিম অন্ধকার শূন্যতা। সময়ের গতি যেন হঠাৎ ধীর হয়ে গেল। তনুশ্রীর পায়ের শব্দ তনুশ্রীর কান অবধি পৌঁছাচ্ছিল না। এক অবর্ণনীয় স্তব্ধতা গ্রাস করল পুরো গলিটাকে। পৃথিবীটা যেন শুধু তনু আর পেছনের সেই অদৃশ্য সত্তাটির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। মনে হচ্ছিল অনন্তকাল ধরে সেই গলিটাতেই আটকে আছে। উৎসবের সব রং যেন এক নিমেষে ধূসর হয়ে গেল। দিদি, শোন না, একটু দাঁড়া না রে। আমার পা দুটো নড়ছে না, কেমন যেন জমে যাচ্ছে সব। দিদি, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? একটু হাতটা ধর না আমার। আর একটুখানি তনু, ওই তো মোড়ের মাথায় হনুমান মন্দিরটা দেখা যাচ্ছে।
ওটা পার করলেই বড় রাস্তা। তুই এত অলসতা করছিস কেন বলতো আজ? শহরের মেয়ে হয়ে এতটুকু হাঁটতে পারিস না? বাড়ি ফিরে বাবাকে বলতে হবে যে তুই কতটা দুর্বল হয়ে গেছিস। একটু ব্যায়াম করিস না তো, তাই এই অবস্থা। ঠিক সেই মুহূর্তে তনুর ডান কাঁধের ওপর একটা বরফ শীতল, অসম্ভব ভারী এবং শক্ত হাতের থাবা এসে পড়ল। কেউ যেন 5 আঙুল দিয়ে তার কাঁধটা খপ করে চেপে ধরল। কোনো জীবিত মানুষের হাত অতটা ঠান্ডা আর শক্ত হতে পারে না। সেই হাতের নখগুলো যেন তনুর চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছিল। এক তীব্র ঠান্ডা স্রোত তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। চরম আতঙ্কে তার সমস্ত চেতনা অবশ হয়ে এলো। কে ওখানে? তনু আর 1 সেকেন্ড অপেক্ষা না করে চিতার গতিতে নিজের অক্ষের উপর ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো ভয় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। তার বুক তখন কামানের হাঁপুড়ের মতো ওঠানামা করছে। কেউ নেই, কিন্তু কিন্তু এইমাত্র তো কেউ আমার কাঁধটা স্পষ্ট হাত দিল। আমার শাড়ির আঁচলটাও পর্যন্ত কুঁচকে গেছে। এটা 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 কিভাবে সম্ভব? তনু যখন ঘুরে তাকালো, তার মাথার ভেতরের সমস্ত চিন্তা স্তব্ধ হয়ে গেল। পেছনে ধুধু করছে ফাঁকা রাস্তা। দুপুরের কড়া রোদ পিচের রাস্তার উপর চকমক করছে। অন্তত 100 মিটারের মধ্যে কোনো গলি নেই, কোনো খোলা দরজাও নেই, কোনো লুকোনোর দেওয়াল বা স্তম্ভ নেই যেখানে কোনো মানুষ ছুঁয়েই 1 সেকেন্ডে মিলিয়ে যেতে পারে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শুধু তনু একা। চারপাশটা এত ফাঁকা যে একটা পাখি উড়লেও দেখা যেত। তাহলে ওই বরফ শীতল স্পর্শটা কার ছিল? অতটা তীব্র, অতটা হিংস্র? তনু নিজের কাঁধের দিকে তাকালো। তার মনে হলো সেখানে এখনো 5টা অদৃশ্য আঙুলের হিম শীতল চাপ লেগে রয়েছে। তার সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। মাথার ভেতরটা যেন দুলছে। খুশির বসন্তের সকালটা এক লহমায় ঘোর অমাবস্যায় বদলে গেল। তনু স্তব্ধ হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাঁপছে। তার কপালে বিন্দু বিন্দু ঠান্ডা ঘাম জমছে। কি হলো রে তোর? এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করলি কেন? ভূত দেখলি নাকি ভর দুপুরে? তোর মুখটা এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন তনু? যেন মনে হচ্ছে রক্ত কেউ শুষে নিয়েছে। শরীরটা এমন কাঁপছে কেন তোর? তুই কি অসুস্থ বোধ করছিস? একটু আগে তো কত গল্প করছিলি। দিদি দিদি, আমার কাঁধে কেউ একজন হাত দিয়েছিল রে। খুব জোরে চেপে ধরেছিল। আমার কাঁধটা এখনো অবশ হয়ে আছে। আমি বানিয়ে বলছি না দিদি, সত্যি কেউ এসেছিল ওখানে। আমি আমি স্পষ্ট অনুভব করেছি তার হাতের আঙুলগুলো। তুই তুই বিশ্বাস কর দিদি, ওটা কোনো মনের ভুল নয়। এই যে আমার বসন্ত উৎসবের দল, এতক্ষণে তোমাদের ধরা গেল। কি ব্যাপার তনু, তোমার তো মুখ চোখ পুরো শুকিয়ে চুন হয়ে গেছে। রোদে মাথা ঘুরে গেল নাকি বোন? নাকি কোনো হ্যান্ডসামকে দেখে ক্রাশ খেলে? আবিরের রং তো সব উড়ে গেছে দেখছি ভয়ের তো চেহারার চোটে। কি হয়েছে একটু খুলে বলো তো আমাদের। তোমায় দেখে মনে হচ্ছে যেন যমদূত দেখে এসেছো। আর বলো না অর্ক, ও মাঝ রাস্তায় দাঁড়িয়ে বলছে কি নাকি ওর কাঁধ চেপে ধরেছে, অথচ দেখছি পেছনে একটা বিড়ালও নেই। ও বোধহয় রোদে হ্যালুসিনেট করেছে। সকাল থেকে কিছু না খেয়ে আছে, তাই মাথাটা ঘুরে গেছে। রোদের তাপে কত রকম ইলিউশন হয়। তুমি একটু বোঝাও না ওকে। ওর এই কাল্পনিক ভয়টা দূর করো তো। অর্কদা, তুমি তুমি ওই সামনের মোড় থেকে আসছো?
মানে তুমি এতক্ষণ আমাদের পেছনে ছিলে না? সত্যি করে বলো অর্কদা, তুমি আমাদের ভয় দেখানোর জন্য পেছন থেকে এসে আবার ঘুরে চলে যাওনি তো? শর্টকাট কোনো রাস্তা আছে নাকি এদিক দিয়ে? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছিলে? আমার সাথে লুকোচুরি খেলছিলে না তো? সত্যি করে বলো অর্কদা, আমার খুব ভয় লাগছে। আরে কি বলছিস তনু? আমি তো সাইকেলটা ওই মোড়ের মাথায় আমার বন্ধুর দোকানে রেখে হনুমান মন্দিরের চাতাল ঘেঁষে তোদের সামনে থেকে সারপ্রাইজ দিতে আসছিলাম। আমি তোদের পেছনে যাব কি করে? আর এই দুপুরবেলা তোদের পেছনে চোর পুলিশ খেলার বয়স কি আমার আছে? তাছাড়া এই গলির একটাই রাস্তা, কোনো কানাগলি বা বাইলেন নেই এখানে। আমি যদি তোদের পেছনে থাকতাম তবে তোদের পার করেই আমাকে সামনে আসতে হতো। আমি তো আকাশ থেকে উড়ে আসিনি বোন, একটু লজিক্যালি ভেবে দেখ। বিজ্ঞানের ছাত্র হয়ে তুই এমন কুসংস্কারে বিশ্বাস করছিস? তাহলে তাহলে এটা কে ছিল অর্কদা? আমি কোনো বানিয়ে গল্প বলছি না দিদি, তুই বিশ্বাস কর, আমি স্পষ্ট অনুভব করেছি একটা রক্ত মাংসের হাতের চেয়েও ভারী, অথচ বরফের থেকেও ঠান্ডা একটা হাত আমার কাঁধটা খিঁচে ধরেছিল। আমি ঘোরার 1 সেকেন্ড আগেও ওটার অস্তিত্ব ছিল। যদি কোনো মানুষ হতো তবে সে কি বাতাসে মিলিয়ে গেল, নাকি সে কোনো মানুষই ছিল না? এই বাড়ির দেওয়াল থেকে কেউ নেমে এসেছিল? ওই ওই জানলার পুতুলের মূর্তিগুলো কি নিচে নেমে এসেছিল রে দিদি? তনু, শান্ত হবন। তুই কাঁপছিস কেন এভাবে? উফ, হাত পাগুলো তো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অর্ক, দেখো না, ওর কপাল কেমন ঠান্ডা ঘামে জমে গেছে। ওর বোধহয় সত্যি শরীরটা খুব খারাপ লাগছে। হ্যাঁ তন্ত্রী, ও বড্ড বেশি প্যানিক করছে। চল, ওই তো সামনে হনুমান মন্দিরটা দেখা যাচ্ছে। এই রোদের মধ্যে আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। তনুকে ধরে মন্দিরের চাতালটায় নিয়ে চল, ওখানে একটু হাওয়া আছে, জলও পাওয়া যাবে। আয় তনু, আমার কাঁধটা ধর, চল ওখানে গিয়ে বসি। তনুর অবস্থা দেখে অর্ক আর তনুশ্রী আর হাসাহাসি করতে পারল না। তনুর গায়ের তাপমাত্রা তখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, কিন্তু হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তারা তনুকে ধরে হনুমান মন্দিরের চাতালে নিয়ে এসে বসাল। মন্দিরের দাওয়ায় বসে থাকা এক বয়োবৃদ্ধ পুরোহিত মশাই সনাতন বাবু তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। ওনার পরনে লাল চেলির ধুতি, কপালে সিন্দুরের তিলক, চোখে এক প্রাচীন গভীরতা। খুকি, ও খুকি, এদিকে এসো তো দেখি। ভয় পেও না, বজরং বলির চাতালে এসে গেছো যখন আর কোনো ভয় নেই। এখানে কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। এখানে রাম নামের শক্তি রয়েছে। শান্ত হও খুকি, শান্ত হও। এই 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 নাও, একটু জল খেয়ে নাও। আমায় বলছেন দাদু? আমি আমি ঠিক বুঝতে পারছি না আমার সাথে কি হলো। আমার শরীরটা কেমন যেন অসাড় লাগছে এখনো। মনে হচ্ছে কেউ আমার ভেতরে সব শক্তি শুষে নিয়েছে। এই এই তোমরা কোন রাস্তা দিয়ে হেঁটে আসলে? হ্যাঁ, ওই বাঁ দিকের প্রাচীন ভাঙাচোরা বাড়িটার পাশ দিয়ে তো, যার কার্নিশে ওই ভাঙা পুতুলের মূর্তিগুলো ঝুলছে, যেটার দেয়ালগুলো খসে খসে পড়েছে, যেখানে ছায়ার খেলা চলে, যেখানে ভর দুপুরেও রাতের অন্ধকার লুকিয়ে থাকে। হ্যাঁ দাদু, বিদ্যাসাগর কলেজ থেকে শর্টকাট গলি দিয়ে এলাম, ওই বাড়িটার পাশ দিয়েই এসেছি। কেন বলুন তো, ওটা কার বাড়ি? আমাদের তনুর খুব ভয় লেগেছে ওখানে। ওটা কি সত্যি কোনো বাড়ি, নাকি কোনো অভিশপ্ত রাজপ্রাসাদ? ওটা ওটা কোনো
সাধারণ কোনো বাড়ি নয় খোকে, ওটার নাম পুতুল বাড়ি, বুঝেছ? পুতুল বাড়ি। কেন ওকে পুতুল বাড়ি বলে জানো? ওপরের কার্নিশগুলোর দিকে তাকিয়ে দেখেছ? ওখানে রোমান স্থাপত্যের আদলে বড় বড় পুতুলের মূর্তি খোদাই করা আছে, কিন্তু ওই পুতুলের মূর্তিগুলো শুধুই পাথরের নয়, ওগুলোর আড়ালে লুকিয়ে আছে এই শহরের এক চরম অন্ধকার আর নোংরা ইতিহাস। এক সময় ওটা ছিল এই অঞ্চলের এক প্রভাবশালী আর অত্যাচারী জমিদারের কোঠি বাড়ি। গঙ্গাপথ দিয়ে তখন কলকাতায় ব্যবসা চলতো, আর হাবড়ার ঘাট দিয়ে আসতো জাহাজের দেশি বিদেশি খালাসিরা। ওই বাবুরা আর খালাসিরা মিলে কলকাতার বুক থেকে, গ্রামগঞ্জ থেকে কত শত অসহায় কম বয়সী মেয়েদের জোর করে তুলে এনে এই বাড়িতে বন্দি করে রাখতো। তাদের ওপর চলত অমানসিক পাশবিক অত্যাচার। লোকমুখে শোনা যায় মেয়েদের সেই কান্নাকাটি আর চিৎকার, যাতে বাইরের লোক শুনতে না পায়। তাই বাবুরা ওই বড় বড় জানলা দরজা চিরকালের মতো বন্ধ করে দেয়, আর ওই মেয়েগুলোকে ঘরের ভেতরে পুতুলের মতো সাজিয়ে রেখে অবর্ণনীয় নির্যাতন চালানো হতো। শেষে লোক লজ্জার পাপ ঢাকতে কত মেয়েকে যে ওই বাড়ির ভেতরেই মেরে ফেলে দেয়া হয়েছিল তার কোনো ইয়ত্তা নেই। আজ তো দোলের আগের দিন, তিথিটা বড্ড ভারী। এই সময়ে ওখানকার কিছু পুরনো ছায়ারা ছটফট করে, যারা জীবদ্দশায় শুধু পুতুলের মূর্তি হয়ে অত্যাচার সহ্য করেছে। মৃত্যুর পর তারা আজ ছোঁয়া খোঁজে, জীবিত মানুষের শরীরের উত্তাপ খোঁজে। খোকি, তোমার ভাগ্য ভালো যে তুমি হনুমান মন্দিরের এত কাছাকাছি চলে এসেছিলে। উফ দাদু, আপনার কথা শুনে দুপুরের এই চড়া রোদেও আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। সত্যি রে তনু, তুই যখন চেঁচিয়ে উঠেছিলি আমি পেছনে ঘুরে তোর মুখটা দেখে জাস্ট ভয় পেয়ে গেছিলাম। পুরো রক্তহীন সাদা। ধুর তনুশ্রী, তুমিও দাদুর ওই মন গড়া রূপকথায় বিশ্বাস করছো? নেগেটিভ এনার্জি বা আত্মার ছোঁয়া, এগুলো সব অবৈজ্ঞানিক কথা। তনুর হয়তো রোদের চাপে ব্লাড প্রেশার লো হয়ে গেছিল, অতিরিক্ত এক্সাইটমেন্ট আর খালি পেটে থাকার কারণে এক ধরনের সেন্সরি ইলিউশন হয়েছে। বিজ্ঞান বলে যখন আমাদের মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পায় না বা হাইপোগ্লাইসেমিয়া হয়, তখন সে অবান্ত স্পর্শ বা শব্দ তৈরি করতে পারে। ওটাই হয়েছে ওর সাথে। এর মধ্যে অলৌকিক কিছু নেই। প্রাচীন বাড়ি দেখলেই আমাদের অবচেতন মন ভয়ে গল্প তৈরি করে ফেলে। ওটা সাইকোলজিক্যাল প্রজেকশন ছাড়া আর কিছুই নয়। আপনি ওকে আর ভয় দেখাবেন না তো দয়া করে। বিজ্ঞান দিয়ে সব মাপা যায় না বাবা। তোমরা কলকাতার নতুন প্রজন্মের ছেলে, ইতিহাস জানো না। ওই বাড়ির ভেতরে যে শুধু মেয়েদের আত্মা ঘোরে তা নয়, বহু বছর আগে এক নাম করা ধনাঢ্য মালিক ওই বাড়িটা কিনে ওখানে একটা সোডার ফ্যাক্টরি আর চালের গোদাম বানিয়েছিল। কিন্তু অলৌকিক সব কাণ্ড কারখানার জন্য কোনো কর্মচারী সেখানে টিকতে পারেনি। দিনের বেলাতেও ওপরতলা থেকে নুপুরের আওয়াজ, মেয়েদের খিলখিল হাসি
আর বুকলে কাঁদার শব্দ আসতো। ব্যবসা লাঠে ওঠে, এমনকি কিছুদিন আগেও যারা ওই বাড়ির নিচে ভাড়াটে হিসাবে ছিল, তারা রাতে উপরতলায় ভারী বুটের আওয়াজ আর এই আসবাবপত্র ভাঙার শব্দ পেত। ওটা একটা আস্ত নেগেটিভ এনার্জির খনি বাবা। ওখানে যুক্তি খাটে না। একটা মানুষ কতটা মনের ভুল হলে স্পষ্ট একটা হাতের 5টা আঙুলের চাপ নিজের কাঁধে অনুভব করতে পারে। আমি জানি না ওই পুতুল বাড়ির সামনে আমার সাথে ঠিক কী ঘটেছিল, কিন্তু আমি যেটা অনুভব করেছিলাম তাই পৃথিবীর কোনো জীবিত মানুষের ছিল না। দাদু যা বলছেন তা আমার ভেতরের অনুভূতিটার সাথে প্রতিটা শব্দে মিলে যাচ্ছে। ওটা কোনো কাল্পনিক ইলিউশন ছিল না অর্কদা, ওটা ছিল এক ভয়ঙ্কর বাস্তব। আমার কাঁধের এই লাল দাগটা আর এই তীব্র ঠান্ডা অনুভূতিটা কি ইলিউশন? না, এটা সত্যি। কলকাতা শহরের এই হাজারো গলির বুকে, নোনা ধরা দেওয়ালের আড়ালে, পুরনো থাম আর খড়খড়ির পেছনে এমন কত শত অতৃপ্ত আত্মা আর অলৌকিক গল্প লুকিয়ে আছে, তার হিসেব কি আমরা আদৌ কোনোদিন পাব? রোম্যান্টিক কলকাতার বুকেই দাঁড়িয়ে আছে আহিরিটোলার এই পুতুল বাড়ি। কার্নিশের সেই ধুলোবালি মাখা পুতুলগুলো আজও যেন এক নীরব সাক্ষী সেই সব নারকীয় অত্যাচারের, সেই সব হারিয়ে যাওয়া চিৎকারের। আজও নাকি অমাবস্যার রাতে বা নিঝুম দুপুরে ওপরের তলা থেকে কোনো কোনো পথচারী ঘুঙুরের আওয়াজ বা কান্নার শব্দ শুনতে পান। বিজ্ঞান যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই কি শুরু হয় এই রহস্যের জগৎ? যুক্তি কি সবসময় অবাস্তবকে ব্যাখ্যা করতে পারে? আচ্ছা, তনুর জীবনের এই সত্য অলৌকিক অভিজ্ঞতা তো আপনারা শুনলেন। গল্পটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রইল। আপনারা যারা এখন এই কাহিনীটি শুনছেন, আপনাদের নিজেদের চারপাশটা একবার ভালো করে লক্ষ্য করেছেন কি? আপনি যখন আপনার ঘরে একা বসে বা কানে হেডফোন গুঁজে এখন এই অলৌকিক কাহিনীটা শুনছেন, আপনার ঘরের কোণের ওই অন্ধকার আলমারিটার দিকে কি একবারও তাকিয়ে দেখেছেন? কিংবা আপনার ঘরের বন্ধ জানলার ওপারে যে গাছের পাতাগুলো নড়ছে, ওটা কি শুধুই হাওয়া, নাকি কেউ আপনার ঠিক পেছনে এসে নিঃশব্দে দাঁড়িয়েছে? আপনার অজান্তেই আপনার খুব কাছে এসে দাঁড়িয়ে আপনার কাঁধে সেই বড় শীতল হাতটা রাখার অপেক্ষায় প্রহর গুনছে। তো কেমন লাগলো আজকের ঘটনা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট আপনাদের জীবনের এই সত্যি অভিজ্ঞতাগুলো খুঁজে আনার অনেকটা সাহস যোগায় আমাদের। এইরকম আরও সত্যি ভৌতিক বা দৈবিক ঘটনা শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের অফিসিয়াল চ্যানেল অনুভবে অলৌকিক। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনার জীবনে ঘটা বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটা যদি কোনো সত্যি ভৌতিক বা দৈবিক ঘটনা থাকে, তাহলে নিচে দেওয়া আমাদের অফিসিয়াল মেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঘটনা পাঠিয়ে দিন। আপনার সেই সত্যি ঘটনাটি আমরা আমাদের নিজেদের কণ্ঠে পৌঁছে দেবো হাজার হাজার মানুষের কাছে আমাদের কোনো একটা পর্বে। আজ এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।